নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনার তাগিদ বিএনপির, আন্দোলন করে বাধাগ্রস্ত না করার আহ্বান আমির খসরুর। জাতীয় ইস্যুতে একমত থাকলে দেশ গঠনে বাধা তৈরি করতে পারবে না পরাশক্তি, বলছে জামাত। আগামী নির্বাচনকে সকলে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশে একটা গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে। এখন রাস্তার আন্দোলন নয়, এখন আন্দোলন হচ্ছে জনগণের কাছে আমাদেরকে যেতে হবে। অনেক ন্যাশনাল ইস্যুতে আমরা ঐক্যমত্য থাকলে আশা করি দেশ গঠনে আমাদের পরাশক্তি এবং অভ্যন্তরীণ শক্তি প্রতিবন্ধক হতে পারবে না। জোট করলেও নিজস্ব প্রতীকে ভোট করার বিধানে আপত্তি জানিয়ে এসিকে চিঠি বিএনপির। অন্যান্য রাজনৈতিক দলের মতো বিএনপিও হতবাক হয়েছে। আরপিওর 20 অনুচ্ছেদের পূর্বের বিধান বহাল রাখার অনুরোধ জানিয়ে বিএনপি প্রধান নির্বাচন কমিশনারের কাছে একটি আনুষ্ঠানিক পত্র দিয়েছে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি তোহা খান তামিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 20 নভেম্বর সৌদি আরব যাচ্ছেন তারেক রহমান। ওমরা পালন শেষে ফিরে যাবেন লন্ডন। দেশের পথে রওনা দেবেন আগামী মাসের শেষে বা ডিসেম্বরের প্রথম দিকে। রাজনৈতিক দল নিবন্ধন নিয়ে প্রশ্নের মুখে ইসি। তদন্তের নামে প্রহসনের অভিযোগ। কার্যক্রম স্পষ্ট না করলে জাতীয় নির্বাচনে ধাক্কা খাওয়ার শঙ্কা বিশেষজ্ঞদের। ফার্মগেটে মেট্রো রেলের বিয়ারিং প্যাড পড়েন পথচারী নিহত। চলাচল সাময়িক বন্ধ। পাবনায় যাত্রীবাহী ভ্যানে ধাক্কা দিয়ে উল্টে গেল ট্রাক। 2 স্কুল শিক্ষার্থী সহ নিহত 3। সন্ত্রাসী কার্যক্রম নিয়ন্ত্রণে একজনের নামে মোবাইল সিম 2টিতে নামিয়ে আনার সিদ্ধান্ত। টাকার বিনিময়ে নিয়োগ বদলির বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি উপদেষ্টার। এবং 22 দিনের নিষেধাজ্ঞা শেষে সাগর নদীতে মাছ ধরার উৎসব। মেঘনা তেঁতুলিয়ায় কাঙ্ক্ষিত ইলিশ পেয়ে উচ্ছ্বসিত জেলে। পদ্মার চাঁদপুর অংশে শূন্য জালে হতাশা। নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনার তাগিদ বিএনপির, আন্দোলন করে বাধাগ্রস্ত না করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ভোটের অভিযাত্রা ক্ষতিগ্রস্ত না করতে জুলাই চেতনা ধারণের তাগিদ জামাতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ারের। আর এনসিপি নেতাদের দাবি, জুলাই সনদের আইনি ভিত্তির বিকল্প নেই। ফ্যাসিস্ট আওয়ামী লীগকে প্রতিহত করতে নির্বাচনের বাইরে রাখতে হবে জাতীয় পার্টিকে। 2018 সালের কোটা আন্দোলনের নেতৃত্ব থেকে উঠে আসা রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের 4র্থ প্রতিষ্ঠাবার্ষিকী। জুলাই আন্দোলনে সব রাজনৈতিক দলের মিলন মেলায় পরিণত হয় অনুষ্ঠানের মঞ্চ। এ সময় আগামীর বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান রাজনৈতিক দলের নেতারা। সাংঘর্ষিক রাজনীতির পথ পরিহার করে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে অংশগ্রহণমূলক নির্বাচনের আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশে একটা গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে। এখন রাস্তার আন্দোলন নয়, এখন আন্দোলন হচ্ছে জনগণের কাছে আমাদেরকে যেতে হবে। আমরা সাংঘর্ষিক রাজনীতির দিকে যেতে পারবো না, আমরা হিংসাপরায়ণ রাজনীতির দিকে যেতে পারবো না। জুলাই সনদ হবে জাতীয় জীবনে রাজনৈতিক সমঝোতার একটা ঐতিহাসিক দলিল, পূর্ণাঙ্গ দলিল, যা বাস্তবায়নের জন্য আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ, অঙ্গীকারাবদ্ধ। নির্বাচন যেন বাধাগ্রস্ত না হয় সেজন্য জুলাই চেতনা ধারণের আহ্বান জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল। মহান জাতীয় ঐক্যের যে দৃষ্টিভঙ্গিতে জুলাইয়ের যে চেতনা আমরা ধারণ করেছি, সেই চেতনাও যেন আমরা ধারণ করতে পারি। অনেক পরাশক্তি দেশে এবং ভেতরের নানান এজেন্সি ক্রিয়াশীল হবে। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে একটি সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ, একটি নতুন বাংলাদেশ, একটি মানবিক বাংলাদেশ বিনির্মাণের পথে অনেক বাধা আমাদের আসবে। সেজন্য রাজনৈতিক মত পথের ভিন্নতা থাকা সত্ত্বেও আমরা যেন দেশ গঠনের মেজর ইস্যুতে যেন আমরা জাতীয় ঐক্যমত থাকতে পারি। জাতীয় পার্টি ও আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেন এনসিপির সদস্য সচিব। জাতীয় পার্টি কিন্তু জাতীয় পার্টি না, জাতীয় পার্টি মানেই আওয়ামী লীগ। আওয়ামী লীগকে বাইরে রেখেও জাতীয় পার্টি নির্বাচনে আসার সুযোগ পাওয়ার অর্থ হলো আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করলো।
আমার গণ অধিকার পরিষদের ভাইরা জাতীয় পার্টির বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আপনারা মার খেয়েছেন, নুরুল হক নূর ভাইকে রক্ত ঝরাতে হয়েছে। আমরা খুব স্পষ্ট করে বলি, আওয়ামী লীগের দোসর এবং আওয়ামী লীগকে ফেসিবাদী করেছে যে জাতীয় পার্টি, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। নির্বাচন ছাড়া সংস্কার ভালোভাবে করা সম্ভব নয়, তাই নতুন বাংলাদেশের পথে সংস্কার বাস্তবায়নের জন্য নির্বাচনের তাগিদ দেন নেতারা। অন্যদিকে মঞ্চে জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা চান শহীদ পরিবারের সদস্যরা। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন বানচাল করতে স্বৈরাচারের প্রেতাত্মারা তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। বলছেন, অদৃশ্য শক্তির ষড়যন্ত্র ঠেকাতে দেশে স্বচ্ছ এবং অংশগ্রহণমূলক নির্বাচন প্রয়োজন। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে নেতারা একথা বলেন। জাতীয়তাবাদী সৃজনশীল প্রকাশনা পরিষদের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। পরে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। এ সময় অভিযোগ করে বলেন, নির্বাচন বানচাল করতে স্বৈরাচারের প্রেতাত্মারা তৎপরতা চালিয়ে যাচ্ছে। স্বৈরাচার পালিয়েছে, কিন্তু স্বৈরাচারের প্রেতাত্মারা এখনো বাংলাদেশে এই নির্বাচনকে ব্যাহত করার একটা হীন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আগামীতে ঘোষিত যে নির্বাচনটা হবে, সেই নির্বাচন যেন শান্তিপূর্ণ, সুষ্ঠু, আমার ভোট আমি দেব ওই পর্যায়ে পৌঁছে নিতে পারে, সেই জন্য সকল প্রকার সহযোগিতা সরকারকে করতে হবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক নাগরিক সমাবেশে অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। জানান, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলার আগে বিচার করতে হবে ফ্যাসিস্ট আওয়ামী লীগের। ষড়যন্ত্র চতুর্দিকে, অদৃশ্য শক্তির সঙ্গে ধান্দাবাজরাও আছে। ধান্দাবাজদেরকে ঠেকাতে হলে একটি গ্রহণযোগ্য, স্বচ্ছ, স্বাভাবিক নির্বাচন দরকার। সরকার বলেছে ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে। এই নির্বাচনে দেশপ্রেমিক দলকে নির্বাচিত করতে হবে। নির্বাচনের বিষয়ে জনগণের মাঝে সচেতনতা তৈরিতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। ধানের শেষ মার্কা। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। ক্ষমতায় গেলে শিক্ষা, ন্যায় বিচার, অর্থনীতি ও পররাষ্ট্রনীতিতে নতুন দৃষ্টিভঙ্গির প্রতিশ্রুতি তুলে ধরেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। যুক্তরাষ্ট্রের মিশিগানে এক গণসংবর্ধনায় তিনি বলেন, দুর্নীতিমুক্ত প্রশাসন, ন্যায়ভিত্তিক সমাজ ও মজলুম মানুষের পাশে দাঁড়াবে তার দল। পররাষ্ট্রনীতিতে কারো প্রভুত্ব নয়, পারস্পরিক সম্মান ও বন্ধুত্বের ভিত্তিতে সম্পর্ক গড়ার আহ্বান জানান তিনি। এছাড়া প্রবাসীদের অধিকার ও প্রতিনিধিত্ব নিশ্চিতের প্রতিশ্রুতিও দেন জামাতের আমির। আমাদের এক নম্বরের অঙ্গীকার হচ্ছে জাতির ভাঙ্গা চূড়া বিধ্বস্ত শিক্ষা ব্যবস্থায় আমরা সবার আগে হাত দেব ইনশাআল্লাহ। যে জাতির মেরুদণ্ড ঠিক নাই, এই জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। সমাজের কোথাও এখন ন্যায় বিচার বা সুবিচার নেই, সব জায়গায় অসতরা বসে আছে। আমরা সেই বিচারটা সমাজে কায়েম করতে চাই। দেশকে অর্থনৈতিক জঞ্জাল থেকে মুক্তি দিতে হবে। গোটা ব্যাংক এবং নন ব্যাংকিং ফিনান্সিয়াল সেক্টরস, এটাকে পুরো আবার ঢেলে সাজাতে হবে। বিশ্ব সভায় আমরা কেউ কেউ থেকে বিচ্ছিন্ন না। আমাদের পলিসি হবে সভ্য দেশগুলোর সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। আমরা কারো প্রভুত্ব কিংবা দাদাগিরি বা বড় ভাইগিরি আমরা মেনে নেব। পবিত্র ওমরা পালনে 20 নভেম্বর সপরিবারে সৌদি আরব যাচ্ছেন লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা ফজলে এলাহি আকবর সময় সংবাদকে তথ্য নিশ্চিত করেছেন। জানিয়েছেন, ওমরা শেষে লন্ডন ফিরে যাবেন তারেক রহমান। সাবেক এই সেনা কর্মকর্তা বলেন, লন্ডনে ফিরে তারেক রহমান নভেম্বরের শেষে বা ডিসেম্বরের শুরুতে ঢাকার ফ্লাইট ধরার পরিকল্পনা করছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরা নিয়ে বিএনপির পক্ষ থেকে একটি নিরাপত্তা কমিটি করা হয়েছে উল্লেখ করে ফজলে এলাহি বলেন, তারা সরকারি বাহিনীর সঙ্গে সমন্বয় করবেন। দেশে ফিরে গুলশান 2 অ্যাভিনিউ রোডের 196 নম্বর বাড়িতে থাকবেন তারেক রহমান। জোট করলেও নিজস্ব প্রতীকে ভোট করার বিধানে আপত্তি জানিয়ে ইসিকে চিঠি দিয়েছে বিএনপি। রবিবার নির্বাচন ভবনে
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ ইসমাইল জাবিউল্লাহর নেতৃত্বে 2 সদস্যের প্রতিনিধি দল আসে নির্বাচন কমিশনে। পরে নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক হয়। 1 ঘণ্টার বৈঠক শেষে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জানান, কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে এই সংশোধনের প্রস্তাব ছিল না। বিএনপির সাথে একমত পোষণ করে না, এটি গ্রহণযোগ্য নয়। আলোচনা না করে এমন সিদ্ধান্ত নেয় গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে বলে মনে করে বিএনপি। উপদেষ্টা পর্যায়েও চিঠি দেয়া হবে, বলেন জোটবদ্ধ হয়ে নির্বাচন করার সময় দলগুলোর প্রতীক পছন্দের অধিকার থাকা উচিত। আরপিওর 20 নম্বর অনুচ্ছেদ সংশোধন করে জোট করলেও ভোট করতে হবে দলীয় প্রতীকে, এমন সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ। এতে অন্যান্য রাজনৈতিক দলের মতো বিএনপিও হতবাক হয়েছে। এ সংশোধনীর সাথে বিএনপি একমত নয় এবং এই সংশোধনী থেকে সরে এসে আরপিওর 20 অনুচ্ছেদের পূর্বের বিধান বহাল রাখার অনুরোধ জানিয়ে বিএনপি প্রধান নির্বাচন কমিশনারের কাছে একটি আনুষ্ঠানিক পত্র দিয়েছে। রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো লাইনের বিয়ারিং প্যাড খুলে পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। বেলা 12:30টার দিকে এই ঘটনার পর মেট্রো রেল চলাচল সাময়িক বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন হাজার হাজার যাত্রী। জানা গেছে, মেট্রো রেলের লাইনের গার্ডারের জয়েন্টের একটা বিয়ারিং খুলে নিচে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। রাজধানীর ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউটের সামনের ফুটপাতে ওই পথচারী হেঁটে যাবার সময় বিয়ারিংটি তার ওপর পড়লে তিনি ঘটনাস্থলে মারা যান। প্রাথমিকভাবে নিহত এই ব্যক্তির বিস্তারিত নাম পরিচয় জানা যায়নি। বিয়ারিং প্যাড বিশেষ ধরনের রাবার দিয়ে তৈরি উপাদান, যা পিয়ার ও ভায়াডাক্টের সংযোগস্থলে বসানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, এটি পড়ে একজন মারা যাওয়ার পাশাপাশি ফুটপাতে একটি চায়ের দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে গত 18 সেপ্টেম্বর রাজধানীর ফার্মগেট ও বিজয় সরণির একটি অংশে মেট্রো লাইনের ভায়াডাক্টের 4টি স্প্রিং থেকে একটি স্প্রিং সরে যায়। প্রচুর একটা আওয়াজ হয়েছে, অনেক শব্দ হয়েছিল। পরে গেলে আমরা তাকে ফিসমিন তাকে দেই, লোকটা মারা গেছে আর স্প্রিংটা ওই জায়গায় বাউন্ডারি লয়ে চলে গেছে। যখন এখানে পরে তোর খুলিটা আর কি নগদ পড়ে যায় এবং আরেকটা লোকের এই যে যখন এটা বাড়ি খায়, রাস্তায় বাড়ি খায়, এটা স্লাইড করে ওই গ্লাস সহ ঢুকে যায়। ওই ঢুকার পরে আরেক লোকের এই পর্যন্ত পুরো ফাইরা যায়। বেয়ারিং পিন পরে একজন পথচারী, যার নাম পরে আমরা জানতে পারি আবুল কালাম আজাদ, উনি ওনার মাথায় পড়ে এবং তাৎক্ষণিক উনি স্পট ডেথ হয়, সাথে সাথে মারা যায়। আমরা দ্রুত ব্যবস্থা নিচ্ছি, আমরা তাকে পোস্টমর্টমের জন্য পাঠাবো এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করতেছি। আমরা এই মুহূর্তে ফার্মগেটে আছেন সহকর্মী তাসনিয়া নিশাত মিম এবং কারওয়ান বাজার স্টেশনে আছেন স্বপন আহমেদ। আমরা সরাসরি যুক্ত হব মিমের কাছে। রাজধানীর ফার্মগেট মেট্রো স্টেশনের ঠিক পাশেই, অর্থাৎ রাজধানীর ফার্মগেট মেট্রো স্টেশনের এই জায়গাটিতে কিন্তু কিছুক্ষণ আগে অর্থাৎ দুপুর 12টার দিকে একটি দুর্ঘটনার ঘটনা ঘটেছে। মেট্রো রেলের পিলার এবং স্প্যানের যে মাঝের অংশটি অর্থাৎ বিয়ারিং প্যাড, সেটি কিন্তু আচানক এখানে পড়ে একজন পথচারী নিহত হয়েছেন। এখানে প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে আমরা যেমনটি জানতে পেরেছি যে এখানে অন্যান্য দিনের মতোই কিন্তু পথচারীরা তাদের মতো যাতায়াত করছিলেন, কিন্তু তৎক্ষণাৎ এই বিয়ারিং প্যাডটি পড়ে একজন নিহত হয়েছেন বলে কিন্তু আমরা জানতে পেরেছি। এবং তিনি কিন্তু প্রতিদিনের মতোই যেভাবে ফুটপাত দিয়ে পথচারীরা হেঁটে চলাচল করেন, ঠিক এইভাবেই কৃষিবিদ ইনস্টিটিউটের পাশে এই ফুটপাত দিয়ে কিন্তু পথচারীরা যাতায়াত করছিলেন। কিন্তু আচমকা এই বিয়ারিং প্যাডটি পড়ে গিয়ে একজন পথচারী নিহতের ঘটনা ঘটেছে এবং 2 জন আহত হয়েছেন। আমরা যিনি নিহত হয়েছেন তার নাম পরিচয় জানতে পেরেছি। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইতোমধ্যেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হয়েছেন এবং এই জায়গাটিতে কিন্তু যে বিভিন্ন প্রত্যক্ষদর্শীরা, উৎসুক জনতা ভিড় করেছেন, কিছুটা আতঙ্কের সৃষ্টি হয়েছে। আমরা যিনি নিহত হয়েছেন তার নাম পরিচয় জানতে পেরেছি। তার নাম হচ্ছে আবুল কালাম আজাদ, তার বাড়ি শরীয়তপুরে। এখানে উপস্থিত হয়ে তেজগাঁও থানার ওসি যেটি নিশ্চিত করেছেন এবং তিনি বলেছেন যে তার পকেটে একটি পাসপোর্ট পাওয়া গিয়েছে এবং সেই পাসপোর্টটি দেখেই কিন্তু তারা তার পরিচয়টি নিশ্চিত করেছেন এবং ইতোমধ্যেই কিন্তু লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
ফার্মগেট মেট্রো স্টেশনের 433 নং পিলারের বিয়ারিং প্যাডটি কিন্তু খসে পড়ে এই দুর্ঘটনার ঘটনাটি ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। এবং ওসি যেটি নিশ্চিত করেছেন যে এই বিয়ারিং প্যাডটি কিন্তু প্রায় 50 কেজি ওজনের ভারী একটি বিয়ারিং প্যাড, যেটি পড়ে গিয়ে কিন্তু এখানে এই ঘটনাটি ঘটেছে বলে ওসি আমাদেরকে জানিয়েছেন। তো এই মুহূর্তে আমি চলে যাব আমার আরও একজন সহকর্মীর কাছে, তিনি আছেন রাজধানীর কারওয়ান বাজারে। মিম, আপনি যেমনটি ঘটনাস্থল থেকে জানাচ্ছিলেন যে একজন ব্যক্তি মারা গিয়েছেন, এই ঘটনার পরপরই কিন্তু রাজধানীর যে সকল স্টেশনগুলো রয়েছে মেট্রো রেলের, সেই স্টেশনগুলো কিন্তু বন্ধ রয়েছে। আমি এই মুহূর্তে কারওয়ান বাজারে রয়েছি। এখানেও বিভিন্ন মানুষ যারা আসলে প্রতিনিয়তই মেট্রো রেল ব্যবহার করেন তারা আসছেন, কিন্তু গেট যেহেতু বন্ধ করে রাখা হয়েছে তাদেরকে আসলে ফিরে যেতে হচ্ছে। কেননা তারা বলছেন যে যেহেতু দুর্ঘটনা হওয়ার সাথে সাথেই দুপুর 12টার পর থেকেই আসলে মেট্রো স্টেশনটি বন্ধ রয়েছে, অর্থাৎ যেখানে যে ট্রেনগুলো ছিল অর্থাৎ চলন্ত অবস্থায় ছিল সেই ট্রেনগুলো কিন্তু বিভিন্ন স্টেশনে এসে দাঁড়িয়ে গিয়েছে। অর্থাৎ এখন পর্যন্ত কোনোভাবেই আসলে মেট্রো স্টেশন চলাচল করছেন না প্রায় দুপুর 12টার পর থেকে। তো যারা আসলে প্রতিনিয়ত মেট্রো রেল ব্যবহার করেন তারা কিন্তু ক্ষোভই প্রকাশ করেছেন, কেননা যে কোনো দুর্ঘটনা হলেই তাৎক্ষণিকভাবে যদিও এই মেট্রো বন্ধ রাখা হয়, তবে এটি কিন্তু কোনো ধরনের নোটিশ আসলে এই গেটগুলোর সামনে লাগানো হয়নি। পাশাপাশি যারা আসলে অনেক দূর অর্থাৎ একদম উত্তরার শেষ প্রান্তে যাবেন তাদেরকে কিন্তু বাসে যে যেতে হবে এটি নিয়ে তারা বেশ ক্ষোভই প্রকাশ করেছেন। যেটি আপনি মিম বলছিলেন যে এই ঘটনার প্রেক্ষিতে একজন মারা গিয়েছে, এই ঘটনা কিন্তু এর আগেও ঘটেছিল, অর্থাৎ গত 18ই সেপ্টেম্বর ঠিক কৃষিবিদ ইনস্টিটিউটের সামনেই কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেছিল। তবে সেদিন যারা আছে ডিজাইন যারা করছে তাদের যাতে গত বছরের সেপ্টেম্বরে একই ঘটনা ঘটছে, 11 ঘন্টা মেট্রো রেল বন্ধ ছিল। তো এই পক্ষে আবারও সেই 1 বছরের মাথায় সে একই ঘটনার পুনরাবৃত্তি দেখলো জাতি। এই বিষয়গুলো আপনারা কি তদারকি করেন না, সর্বক্ষণ মনিটরিং করেন না? প্রশ্নটা হলো তদারকি করি না বললে আমি তো বলতে পারবো উত্তর, আপনি তো দিয়ে দেন। তদারকি করা হয়, সবই করা হচ্ছে, ইনভেস্টিগেশন করা হয়েছে এবং এটা যে চেক করা দরকার ওটাও করা হয়েছে। অ্যাক্সিডেন্ট হয়েছে, আমাদের কাজ হলো যাতে অ্যাক্সিডেন্ট আর না হয় ওটার প্রতিরোধ করা, ওটার জন্য কাজ করা। আর প্রথম কাজটা হলো যে আমাদের এখন যেটা রোডটা ক্লিয়ার করা। গত বছরে যখন এই ঘটনা ঘটছিল তখন আপনারা কি পদক্ষেপ নিয়েছিলেন? তারপরে সমস্ত বিয়ারিং চেক করা হয়েছে, সমস্ত ডিজাইন চেক করা হয়েছে। ডিজাইনের সমস্যা, আপনি মনে করেন ডিজাইনের সমস্যা নাকি? ডিজাইনের সমস্যা হইতেও পারে, ওটা আমি এখন রুল আউট করতে পারি না, বলতে পারিনি যে না বা ডিজাইনের সমস্যা, তারপর কনস্ট্রাক্টেবিলিটিও হইতে পারে। ক্ষতিপূরণ পাবে কিনা? অফকোর্স তারা পাবে, আমার দেশের নাগরিক আর পাবে না। তাহলে কি আপনাদের সর্বক্ষণই চেকিং হচ্ছে? আচ্ছা, কাজের মান নিয়ে আপনি নেগেটিভ বলতেন, বলতে পারবেন চেক হচ্ছে। তারা কিছুক্ষণ আগে ব্রিফ করলেন। যদিও আমরা এর আগের ঘটনার প্রেক্ষিতে বলা যায় যে এর আগে যেহেতু এই সেম ঘটনাই ঘটেছিল, যদিও সেদিন কোনো নিহত বা হতাহতের কোনো ঘটনা ছিল না, তবে সেদিনও কিন্তু প্রায় 11 ঘন্টা বন্ধ রাখা হয়। যে স্প্রিংটি বা যে বেয়ারিং প্যাডটি পড়ে গিয়েছে, এই বেয়ারিং প্যাডের ওজন কিন্তু প্রায় 50 কেজি, অর্থাৎ যে কোনো মানুষের আঘাত করলেই কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনায় বেশি থাকে বলা যায়। তবে এই কারওয়ান বাজারের স্টেশনের মতোই কিন্তু রাজধানীর যে সকল স্টেশন রয়েছে, অর্থাৎ একদম শুরু থেকে উত্তরা থেকে একদম মতিঝিল পর্যন্ত যে স্টেশনগুলো রয়েছে, প্রত্যেকটি স্টেশনেই কিন্তু মানুষ দুর্ভোগে পড়তে হয়েছে। কেননা যারা প্রতিনিয়ত, যেটি বলছিলাম যে প্রতিনিয়তই যারা মেট্রো রেল ব্যবহার করেন তারা নির্ধারিতভাবে বাসে না উঠে বা সিএনজি বা অন্যান্য গণপরিবহন ব্যবহার না করে তারা কিন্তু নির্ভরশীল হয়ে থাকে এই মেট্রো রেলের উপর। অর্থাৎ স্বাভাবিকভাবেই যখন মেট্রো স্টেশনটি বন্ধ থাকে তাদেরকে কিন্তু ব্যাপক ভোগান্তিতেই পড়তে হয়। আরও ভোগান্তির কারণ হচ্ছে আসলে যারা এখানে আসছেন তারা আসলে জানেনই না যে কি কারণে আসলে বন্ধ করে রাখা হয়েছে। তারা ক্ষোভ প্রকাশ করছেন যে কোনো দুর্ঘটনা ঘটলেই যখন বন্ধ করা হবে অন্তত পক্ষে এখানে যেন একটি নির্দেশনা দেওয়া হয় যে সাময়িক সময়ের জন্য এই দুর্ঘটনার কারণে হয়তো বন্ধ রয়েছে। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে কারওয়ান বাজার মেট্রো স্টেশন থেকে সবশেষ অবস্থা। আমরা যুক্ত হয়েছিলাম কারওয়ান বাজার এবং ফার্মগেট মেট্রো স্টেশন থেকে। নতুন রাজনৈতিক দল নিবন্ধন কার্যক্রম নিয়ে প্রশ্নের মুখে নির্বাচন কমিশন। বারবার তদন্তের নামে প্রহসনের অভিযোগ তুলেছেন নিবন্ধন প্রত্যাশীরা। বিশেষজ্ঞরা বলছেন দল নিবন্ধনে ইসি অবস্থান স্পষ্ট করতে না পারলে প্রশ্নের মুখে পড়তে পারে জাতীয় নির্বাচন। কাউসারা চৌধুরীর কুমুর রিপোর্ট। দুটো দল প্রাথমিকভাবে শর্ত পূরণ করেছে, একটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি আর একটা হচ্ছে বাংলাদেশ জাতীয় লীগ। এই পর্যায়ে আমরা
পত্রিকায় বিজ্ঞপ্তি দিব। গত 30 সেপ্টেম্বর ইসির এমন সিদ্ধান্তের পরই বাংলাদেশ জাতীয় লীগ নিয়ে তৈরি হয় কৌতূহল। দলটির কেন্দ্রীয় কার্যালয়ের খোঁজ নেওয়া শুরু করে বিভিন্ন গণমাধ্যম। হ্যালো, কেন্দ্রীয় কার্যালয় হচ্ছে কোথায় আপনার? মিরপুরের ঠিকানায় গিয়ে মেলে একটি গোডাউন ঘর। নেই কোনো নাম ফলক বা সাইনবোর্ড, এমনকি দলের গঠনতন্ত্র নিয়েও সদুত্তর নেই দলটির চেয়ারম্যানের। ভাই আজকে আমি খুব ব্যস্ত থাকবো, এই কারণে আমার ইন্টারভিউটা আজকে নাও হইতে পারে। অবশেষে দলটি নিয়ে গণমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন তথ্যের ভিত্তিতে নতুন করে তদন্ত করতে চিঠি দেয় কমিশন। শুধু তাই নয়, পুনঃ তদন্তে রাখা 7 দলের সঙ্গে পর্যালোচনায় রাখা 3 দলকেও এঁটে দেয় ইসি। রাজনৈতিক দলগুলো যেসব জেলা উপজেলার কমিটি জমা দিয়েছে এর বাইরেও তদন্ত করছে ইসি। শুধু তাই নয়, প্রথম দফা তদন্তে যেসব কাগজপত্র কিংবা দলিল চাওয়া হয়েছে, পুনঃ তদন্তে তারও বেশি তথ্য চাওয়া হচ্ছে, যা রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে মনে করছেন নিবন্ধন প্রত্যাশী দলের নেতারা। আগের রিপোর্ট যেটা আছে সেটা তারা কোনো না কোনোভাবে সেটা ম্যানিপুলেট করে তারা সেটাকে বাতিল করবে, এবং এখন তারা যে রিপোর্ট তারা নিয়ে যাবে এটা আসলে তাদের সাজানো রিপোর্ট। ভাড়া নিছি, ভাড়ার ডিস্টটা আমরা দিছি, আমাদের দখলে অফিস, সেখানে বলতেছে যে এটার যে মালিক তার মালিকানা দলিল দেখান। এখন মাঠ পর্যায়ে যেটা চলতেছে, আমাদের সব উপজেলার কমিটি চাওয়া হচ্ছে, আমরা জমাই দিয়েছি 103টা, সব উপজেলা প্রত্যেকে পাবে। ওনারা যেন আর চাপ না নেন, ওনারা যদি চাপ নিয়ে কাজ করেন প্রশ্নবিদ্ধ হবেন। কিন্তু দল নিবন্ধনের মতো কার্যক্রম প্রশ্নবিদ্ধ হলে কমিশন কিভাবে জাতীয় নির্বাচন আয়োজন করবেন তা নিয়ে প্রশ্ন রাজনৈতিক বিশ্লেষকেরও। তদন্ত কমিটির রিপোর্টে প্রবলেম আছে, অথবা তদন্ত কমিটির রিপোর্ট পর্যালোচনা যারা করেছেন তাদের কাছে প্রবলেম আছে। ছোটখাটো বিষয়গুলিতে যদি ঝুঁকি থাকে তাহলে নির্বাচন কিভাবে তারা করবেন, এটা তো আমরা একটা ভয়ের মধ্যে থেকে একটু হতাশ হয়ে যাই। তবে ইসি সচিব জানান, তথ্যে ঘাটতি থাকায় পুনঃ তদন্তের সিদ্ধান্ত। কিছু কিছু তথ্যের অসম্পূর্ণতা পাওয়া যাচ্ছে, প্রাসঙ্গিকভাবে একটা সঠিক সিদ্ধান্তে আসার জন্য পুনঃ পর্যালোচনাটা সময়ের দাবি। ভুল হয়ে বাতিল করা থেকে একটু সময় নিয়ে আরও পর্যালোচনা করে সঠিক সিদ্ধান্তটাই দেওয়া উচিত। কারো সঙ্গে অন্যায় করা হবে না বলেও জানান ইসি সচিব। দশম, একাদশ এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে 5টি দলকে নিবন্ধন দেয় নির্বাচন কমিশন। এই 5টি দলের মধ্যে বাংলাদেশ সুপ্রিম পার্টির বাইরে আর 4টি দলের অস্তিত্বই খুঁজে পাওয়া যাচ্ছে না। নিবন্ধনের নামে এবারও যাতে রাজনৈতিক দলগুলোর সাথে প্রহসন করা না হয়, এমনটি প্রত্যাশা নিবন্ধন প্রত্যাশী রাজনৈতিক দলগুলোর। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। সন্ত্রাসী কার্যক্রম নিয়ন্ত্রণে মোবাইল সিম কার্ড 10টি থেকে 2টিতে নামিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, আগামী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে লেভেল প্লেইং ফিল্ড তৈরির জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে ব্রিফ শেষে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, যদি কারো বিরুদ্ধে টাকার বিনিময়ে নিয়োগ বদলি তথ্য পাওয়া যায় তাহলে ব্যবস্থা নেওয়া হবে। দেশে সন্ত্রাসী কার্যক্রম নিয়ন্ত্রণে একক নামে মোবাইল সিম কার্ডের সংখ্যা 10টি থেকে 2টিতে কমিয়ে আনা হবে বলেও জানান তিনি। তবে নির্বাচনের আগে এই সংখ্যা 7টিতে কমিয়ে আনা হবে। এছাড়া সাংবাদিকদের প্রশ্নের জবাবে পার্শ্ববর্তী দেশ আগে অসত্য তথ্য প্রচার করত মন্তব্য করে জানান, দেশের গণমাধ্যম সঠিক তথ্য প্রচার করার পরেই তাদের অপপ্রচার কমেছে। ঘরেই ভাগাভাগি হয়ে যায়, তো এইরকম ছোটোখাটো ঘটনা ঘটতে থাকবে, যে একেবারে যে আমরা সব পুরো এলিমিনেট করে দিতে পারবো তার না। আমার মনে হয় পলিটিক্যাল পার্টি তারা তাদের প্রবলেমগুলি সমাধান করবে, এবং তারা যদি পলিটিক্যাল পার্টি তারা যদি নিজস্ব সমাধান করে ফেলায় এবং জনগণ যদি সচেতন থাকে তো ওই নির্বাচন আলায় দিলে ভালো। আইটি উপদেষ্টা ওনাকে আমরা অনুরোধ করে আনছিলাম, যেহেতু আমরা চাচ্ছি যে সিম কার্ডগুলি যেন কমানো যায় কিভাবে, তারপরে আমাদের রেমিটেন্স যোদ্ধা তাদের কিভাবে একটু সুযোগ সুবিধা বৃদ্ধি করা যায়, এইগুলির ব্যাপারে আলোচনা হয়েছে। গুম ও হত্যাযজ্ঞের 3 মামলায় সাবেক বর্তমান 15 সেনা কর্মকর্তার হাজিরার দিন পেছালো। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে গুমের 2 মামলার তারিখ 3 দিন পিছিয়ে 23 নভেম্বর ধার্য করা হয়েছে। আর রামপুরাই হত্যাযজ্ঞের মামলায় তারিখ পেছানো হয়েছে 19 দিন। প্রসিকিউশন বলছে, প্রস্তুতির অংশ হিসেবে এ আবেদন করা হয়। এদিন গুমের আরেক মামলায় 11 ডিসেম্বরের সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করতে বলা হয়েছে।
গত 22 অক্টোবর গুমের 2 মামলা এবং জুলাই আগস্টের এক হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক বর্তমান 15 সামরিক কর্মকর্তাকে। ওই দিন তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। মামলা 3টির পরবর্তী তারিখ ধার্য করা হয় 5 ও 20 নভেম্বর। বর্তমানে এই 15 সেনা কর্মকর্তাকে ঢাকা সেনানিবাসের সাব জেলে রাখা হয়েছে। রোববার সেনা কর্মকর্তাদের হাজিরার তারিখ পেছানোর আবেদন করে প্রসিকিউশন। 3 দিন পিছিয়ে গুমের মামলার হাজিরার দিন ধার্য করা হয় 23 নভেম্বর। আর রামপুরা হত্যাযজ্ঞের মামলায় দিন ধার্য করা হয়েছে একই মাসের 24 তারিখ। প্রস্তুতি নিতেই তারিখ পেছানোর আবেদন করা হয় বলে জানিয়েছে প্রসিকিউশন। যেটা 20 নভেম্বর ছিল সেটা পরিবর্তিত হয়ে 23 নভেম্বরে পরিবর্তিত হয়েছে এবং স্থানান্তরিত হয়েছে। কেন হলো এটা আমরা প্রসিকিউশনের প্রিপারেশনের কারণে আমরা প্রসিকিউশনের পার্সোনাল ডিফিকাল্টিজ আছে মর্মে উল্লেখ করে এই আবেদনটি করেছিলাম। রামপুরাতে যে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে এখানে আরেকটি 4 জন আসামি করে এখানে ফরমাল চার্জ দাখিল করা হয়েছিল, সেখানেও 2 জন সামরিক কর্মকর্তা আছেন। সেই মামলাটিও আমরা তারিখ পরিবর্তনের আবেদন করেছিলাম, সেটিও পরিবর্তন করে 24 নভেম্বর করা হয়েছে। এদিন গুমের মামলায় হাজির করা হয় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে। 21 ডিসেম্বরের মধ্যে এই মামলার তদন্ত রিপোর্ট দাখিলের নির্দেশ দিয়েছেন বিশেষ আদালত। জিয়াউল আহসান সাহেবকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। ইনভেস্টিগেশন এজেন্সির পক্ষ থেকে ওই মামলায় সময় প্রার্থনা করা হয়েছে। ট্রাইব্যুনাল 2 মাস সময় মঞ্জুর করেছেন। আমরা জানিয়েছি যে এই মামলা ইতিমধ্যে 2টি ফরমাল চার্জ ট্রাইব্যুনালে দাখিল হয়েছে এবং আরেকটি অংশ ইনভেস্টিগেশন চলছে। আমরা খুব শীঘ্রই ওই মামলা ইনভেস্টিগেশন রিপোর্ট হাতে পেয়ে যাব। এদিকে চাংখারপুলে শহীদ আনাস সহ 6 জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 পুলিশের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন রাষ্ট্রপক্ষের 20তম সাক্ষী। হাজির করা হয় গ্রেফতার 4 আসামিকে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। গ্যাস লিকেজ থেকে ড্রাইং কারখানার বয়লার রুমে আগুন, বার্ন ইনস্টিটিউটে ভর্তি, সবার অবস্থায় গুরুতর। দুই দশক পর আবারও মুখোমুখি হচ্ছেন বাংলাদেশ পাকিস্তানের অর্থনৈতিক নীতি নির্ধারকরা। দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগিতা সম্প্রসারণে বাণিজ্য ঘাটতি, রফতানি পরিবহন ব্যয় ও ব্যবসায়ীদের বিনিয়োগের নিশ্চয়তার নানা প্রতিবন্ধকতা কাটাতে কতটা ভূমিকা রাখবে ঢাকা ইসলামাবাদ যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক? বিশ্লেষকদের মতে শুধু অর্থনৈতিক নয়, কূটনৈতিক বোঝাপড়ারও সমাধান করতে হবে দুই দেশকে। সাতিলা শারমিনের রিপোর্ট। 20 বছর পর সোমবার ঢাকায় বসছে বাংলাদেশ পাকিস্তানের মধ্যে 9ম যৌথ অর্থনৈতিক কমিশন জিইসির বৈঠক। দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, আর্থিক সেবা, ব্যাংকিং সহ বিভিন্ন খাতে পারস্পরিক উন্নয়ন সহযোগিতা থাকবে আলোচনায়। প্রাথমিকভাবে পাকিস্তানের অর্থমন্ত্রী আহাদ খান চিমার নেতৃত্বে প্রতিনিধি দল ঢাকায় আসার কথা থাকলেও শেষ মুহূর্তে পরিবর্তন আসে ইসলামাবাদের সিদ্ধান্তে। এবারের বৈঠকে পাকিস্তান প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দেশটির পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক। বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। এ বৈঠকে একটি সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা রয়েছে। জিইসি বৈঠকের পরদিন মঙ্গলবার পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী জাম কামাল খানের আমন্ত্রণে ইসলামাবাদ সফরে যাবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। 2023 সালের পরিসংখ্যান বলছে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে প্রায় $587 মিলিয়ন। বিশেষজ্ঞদের মতে রফতানি পণ্যের ধরন কাছাকাছি হওয়া, পরিবহন ব্যয়, বিনিয়োগের নিরাপত্তা এবং ব্যবসায়ীদের আস্থাকে বিবেচনায় রেখেই নতুন করে বাণিজ্য সম্ভাবনা খুঁজতে হবে দুই দেশকে। পাকিস্তান যেগুলো আমদানি করে সেগুলোর উৎপাদন সক্ষমতা, সরবরাহ সক্ষমতা আমরা বৃদ্ধি করতে পারি কিনা, পাকিস্তানের মার্কেটে সে ঢুকতে পারছে কিনা, সেখানে সুবিধা দিতে পারছে কিনা, কারণ সে তো ওই অবস্থায় চলে এসেছে। সেই জায়গায় যদি একটা উইন উইন সিচুয়েশন হয়, যেই অর্থনৈতিক কাঠামোর কথা চিন্তা করা হচ্ছে সেটা হয়তো বড় হতেও পারে। একটা মিউচুয়াল রিকগনিশন এগ্রিমেন্ট যদি আমি করি তাহলে এগ্রিকালচারাল প্রোডাক্ট আমদানি রপ্তানির ক্ষেত্রে অনেক বাধা দূর হয়ে যায়। কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণে পাকিস্তানের সঙ্গে ঐতিহাসিক অমীমাংসিত ইস্যুগুলোর বোঝাপড়া জরুরি বলে মনে করেন অর্থনীতিবিদ ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। এই 54 বছরে বাংলাদেশ কিন্তু বড় ধরনের সম্পর্ক করেছে তার আশেপাশে
দেশের সাথে। পাকিস্তানের সাথে দেনা পাওনার কিছু বিষয় ইত্যাদি রয়ে গেছে, এগুলাকেও নিরসন না করে আমরা সামনের দিকে সাস্টেনেবলি অগ্রসর হওয়াটাও কিছুটা হয়তো সেখানে প্রশ্ন থেকে যেতে পারে। রাজনৈতিক সদিচ্ছাটা আছে ঠিকই, কিন্তু ওটা হলেই যে একেবারে অর্থনৈতিক কাঠামো বড় হবে সেই নিশ্চয়তা দেওয়া সম্ভব না। বিশ্লেষকরা বলছেন, দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা যেমন নতুন করে আলোচনার টেবিলে, তেমনি আঞ্চলিক ভারসাম্য এবং কূটনৈতিক বোঝাপড়ার প্রশ্নও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ঢাকা ইসলামাবাদ সংলাপ। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে সেনা সদস্যদের দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে নাটোর কাদিরাবাদ সেনানিবাসে কোর অব ইঞ্জিনিয়ার্সের কর্নেল কমান্ড্যান্ট অভিষেক ও বার্ষিক অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন সেনাপ্রধান। এ সময় তাকে নবম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত করা হয়। পরে কুচকাওয়াজ পরিদর্শন করে কোরের সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, দেশে ও জাতিসংঘের মিশনে কোর অব ইঞ্জিনিয়ার্সের অনেক সুনাম রয়েছে। এরই ধারাবাহিকতায় সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে সবাইকে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। পরে তিনি কোরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন। কর্নেল কমান্ড্যান্ট হিসাবে আমি আশা করব এই কোর তাদের শৃঙ্খলা এবং কর্তব্যবোধের মাধ্যমে নিজেদেরকে সর্বদা সচেষ্ট, সর্বদা প্রতিষ্ঠিত রাখবে, সুন্দরভাবে প্রশিক্ষণ গ্রহণ করবে এবং এই কোরের যে মান মর্যাদা যেটা অর্জিত হয়েছে অতীতের সকলের শ্রমের ফলে সেই মান মর্যাদা সর্বদা সমুন্নত রাখবে। প্রায় ২.৫ ঘন্টা চেয়ারম্যান ও কর্মকর্তাদের অবরুদ্ধ রাখার পর আন্দোলন স্থগিত করেছে বিআইডব্লিউটিসির এমপ্লয়িজ ইউনিয়নের এক পক্ষের সদস্যরা। ৩ দাবির মধ্যে প্রধান দাবি মেনে নেয়ার আন্দোলন থেকে সরে আসেন তারা। বিআইডব্লিউটিসির চিফ পার্সোনাল ম্যানেজার মানসুর আহমেদের পদায়ন বাতিল সহ ৩ দফা দাবিতে সকাল থেকে রাজধানীর বাংলা মোটরে সংস্থাটির প্রধান কার্যালয়ে আন্দোলনে নামে এমপ্লয়িজ ইউনিয়নের এক পক্ষের সদস্যরা। রবিবার সকাল 10টার পর বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মোহাম্মদ সলিমুল্লাহ অফিসে আসার পরপর তাকে সহ কর্মকর্তাদের তালাবদ্ধ করে রাখে আন্দোলনকারীরা। তাদের দাবি, মানসুর আহমেদকে চিফ পার্সোনাল ম্যানেজার হিসেবে নিজের ইচ্ছে মতো পদায়ন দেয় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান। বিআইডব্লিউটিসি সর্বস্তরের মানুষ জানে দেশের দুর্নীতিবাদ, একমাত্র চেয়ারম্যান কি করে এটা করলো, আমরা তার বিচার চাই। 10 মিনিটের মধ্যে ওনার রুমে ডেকে নিয়ে চিঠি করেছেন এবং সেই চিঠি উনি ওনার রুমে বসিয়ে যোগদান করে উনি চলে গেছেন। দুপুর 12:30টার দিকে মানসুর আহমেদের পদায়ন বাতিলের সিদ্ধান্ত এলে তখনই আন্দোলন স্থগিত করা হয়। বিআইডব্লিউটিসির চিফ পার্সোনাল ম্যানেজার পদে রাতারাতি ইচ্ছেমতো পদায়নের দাবি সঠিক কিনা তা জানতে চাইলে সংস্থাটির চেয়ারম্যান জানান, স্বাভাবিক নিয়মেই নিয়োগ দেওয়া হয়েছিল, জটিলতা তৈরি হয় তা বাতিল করা হয়েছে। সাধারণত একটা পদে 2 বছরের অধিক চাকরি করলে সেটা বদলি হয়। আমরা সেই নর্মাল জিনিসটাই করেছিলাম 2 বছরের অধিক, কিন্তু তারা এটাকে অ্যাকসেপ্ট করে নাই। মাননীয় উপদেষ্টা মহোদয়ের সাথে আলোচনা করেছি, উনি বলেছে বাতিল করে দাও, তা আমরা এটা বাতিল করে দিচ্ছি। ফরহাদ রহমান, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানী ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে কথা বলছেন সড়ক পরিবহন ও রেলপথ উপদেষ্টা ফজল কবির খান। আমরা সরাসরি যুক্ত হব সেখানে। থাকবেন তারপরে এমআইএসটির লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জাহিদুল ইসলাম, উনি অ্যাসোসিয়েট প্রফেসর এমআইএসটি, উনি থাকবেন এবং এই প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার আব্দুল ওয়াহাব উনি থাকবেন এবং আমাদের এই যে সড়ক মন্ত্রণালয়ের একজন উপসচিব আসফিয়া সুলতানা। এই 5 সদস্যের একটা কমিটি 1 মাসের মধ্যে 2 সপ্তাহের মধ্যে কমিটি রিপোর্ট দেবে এবং এই কমিটি কি কি দেখবে সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে এটা কি ডিজাইন ডিফেক্টের কারণে হয়েছে, যে এটা কি নির্মাণের কাজের ত্রুটির জন্য হয়েছে, নাকি কোনো নাশকতামূলক কিছু হয়েছে, কি কারণে সেটা দেখবে এবং এটার জন্য যে যারা দায়ী তাদেরকে চিহ্নিত করবে এবং এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে সেই জন্য সুপারিশ প্রদান করবে। আচ্ছা, হ্যাঁ, এর আগেও এই ধরনের বিয়ারিং করছিল, এরপরে তখন কি করা হয়েছিল, তখন স্যার ইনভেস্টিগেশন করা হয়েছিল,
আমরা সমস্তগুলি চেক করেছি স্যার, সমস্ত বিয়ারিং গুলি। তাহলে এটা হলো কিভাবে আবার এটা হলো এটা স্যার এখন অ্যাক্সিডেন্ট জানা হ্যাঁ আচ্ছা যাই হোক, তো এইটা আমরা আমি আসতেছি তো তাহলে আমরা এটা আমরা অপেক্ষা করি এবার রিপোর্টটা তদন্ত কমিটির রিপোর্টটা পেয়ে আমরা ডেফিনেটলি যেটা যথোপযুক্ত ব্যবস্থা করবো। আরেকটা জিনিস, তৃতীয় জিনিসটা হচ্ছে যে মেট্রো রেল কখন চালু হবে। তো এখন এইটার কি অবস্থা ফারুক? এখন মেট্রো রেল আমরা স্যার আগারগাঁও পর্যন্ত চালু করতে পারবো উইদিন দ্য শর্টেস্ট টাইম 2-3 আওয়ার্সের ভিতরে। আর এই সাইডটা আনতে পারবো না এখন, আরমগত দিয়াবাড়ি কিন্তু চলবে। এখনো ইকুইপমেন্ট না আসার মতো বলা যাবে, কারণ দুইটা পড়েছে। আজকে চালু করা সম্ভব? আজকে চালু করা সম্ভব না এই সাইডে। আগারগাঁও থেকে দিয়াবাড়ি চালু হয়ে যাবে। আর এইটা চালু করার জন্য, কারণ এখানে তো আপনি বুঝতে পারছেন এটা তো ঝুঁকিপূর্ণ, আরেকটা যদি দুর্ঘটনা ঘটে সেটার দায়িত্ব কে নেবে? আগের কমিটির রিপোর্ট বেরিয়েছিল এবং ওই অনুযায়ী আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছিলেন। জি, সমস্ত কিছু ব্যবস্থা, সমস্তগুলি ইন্সপেক্ট করা হয়েছে ফিজিক্যালি এবং এক্সপার্ট দিয়েও করা হয়েছে। তাহলে এটা হলো কি কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে? আগের ঘটনার পরে আগে বলা হয়েছিল যে এটা যখন ডিএনপি পিরিয়ডই ছিল, এটা আমাদের ডিফেক্টস লাইবিলিটি পিরিয়ড ছিল, ওটা সঠিক করার সুযোগ দেওয়া হয়েছে তাদেরকে, তারা ওটা করেছে। ঠিক আছে, আমরা এটা ওই যে ঠিকাদার, এটা জাপানি না, জাপানি না না এটা না, এটা হচ্ছে যে ডিফেক্ট লায়াবিলিটি পিরিয়ডের মধ্যে ছিল যারা সেটা। বাট এগেন এখন যে কমিটি হবে সেই কমিটি আগের কমিটির রিপোর্ট দেখবে এবং আগের কমিটির রিপোর্টে যদি কোনো ল্যাব থাকে সেটাও আইডেন্টিফাই করবে। মেট্রো লাইনের বিয়ারিং প্যাড খুলে পড়ে একজন নিহতের ঘটনায় ব্রিফিং করছিলেন নাজনীন ফার্মগেটে সড়ক পরিবহন উপদেষ্টা ফজল কবির খান। আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম সেখান থেকে। নারায়ণগঞ্জের বিসিক শিল্প এলাকায় দুটি কারখানায় গ্যাসের লিকেজ থেকে আগুনে 5 শ্রমিক সহ দগ্ধ হয়েছেন 6 জন। গুরুতর অবস্থায় তাদের রাজধানী জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। রোববার সকালে নারায়ণগঞ্জের ফতুল্লার MS ডাইং প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং এবং ফেয়ার অ্যাপারেলস লিমিটেড নামে দুটি শিল্প কারখানায় গ্যাস লাইন চালু রেখেই RMS রুম সম্প্রসারণের কাজ চলছিল। এ সময় গ্রাইন্ডিং মেশিন দিয়ে ঝালাইয়ের কাজ করার সময় হঠাৎ বিস্ফোরণ হয়, মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন। খবর পেয়ে ফায়ার সার্ভিসে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে, কিন্তু তার আগেই আগুন নিভিয়ে ফেলেন শ্রমিকরা। পরে দগ্ধ শ্রমিক ও এক নিরাপত্তা কর্মীকে উদ্ধার করে পাঠানো হয় রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। অফ না করে ঠিক করবো করতে হঠাৎ করে বিকট শব্দ হইতাছে, যে ধোঁয়া বাইরে তৎনগত আমি যেখানে চাবি আসছিল আমাদের অন অফ করার, ওই চাবিটা আমি বন্ধ করে দিছি। যেহেতু গ্যাসের রুম, গ্যাস লিকেজ থাকতে পারে, তখন বিস্ফোরণ হয়। চিঠি দিয়ে ওনাদেরকে জানিয়ে দেবো যে আসলে এই ধরনের কাজ করতে গেলে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। দগ্ধদের সবার অবস্থাই গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক। তাদের মধ্যে একজনকে ভর্তি করা হয়েছে ICU-তে। 6 জনের মধ্যে আমরা 5 জনকে ভর্তি রেখেছি আর একজনকে আমরা অবজারভেশন ওয়ার্ডে রাখছি। তো 2 জন আশঙ্কাজনক অবস্থায় আছেন, কারণ ওনাদের শ্বাসনালী পুড়েছে। বার্ন ইনস্টিটিউটে দেওয়া তথ্য মতে দগ্ধদের মধ্যে নাজমুল হুদার শরীরে 28%, আল আমিনের 17%, জালাল মোল্লার 14%, সেলিমের 10%, আজিজুল্লাহর 9% এবং নূর মোহাম্মদের শরীরের 2% পুড়ে গেছে। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। দুপুরের সময় আরও থাকছে। মালয়েশিয়ায় 47তম আসিয়ান শীর্ষ সম্মেলন শুরু। যোগ দিয়েছেন ট্রাম্প সহ প্রায় 30 দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। থাইল্যান্ড কম্বোডিয়ার মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষর। মাছ ধরায় 22 দিনের নিষেধাজ্ঞা শেষে নদী সাগরে ট্রলার নিয়ে ছুটছেন জেলেরা। বেচাকেনায় সরগরম মাছ ঘাটগুলো। আশানুরূপ মাছ পেয়ে ক্ষতি পুষিয়ে নেওয়ার আশা অধিকাংশ জেলের। অবশেষে 22 দিনের অপেক্ষার অবসান। আবারও জাল হাতে মাছ শিকারে জেলেরা।
শনিবার মধ্যরাত থেকেই নদী ও সাগরে মাছ ধরতে ব্যস্ততা বাড়ে চাঁদপুর, ভোলা ও পটুয়াখালীর জেলেদের। মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ব্যাপক ইলিশ ধরা পড়ায় খুশি সেখানকার মাছ শিকারীরা। রূপালী ইলিশে সংসারের আর্থিক সচ্ছলতা ফেরানোর আশা তাদের। 5 দিনের একটা অভিযান ছিল, অভিযানটা শেষ করে এখন নদীতে যাইতেছি মাছ ধরার জন্য। নিষেধাজ্ঞা মান্য করে লাস্ট সিজনের গাঙ্গে গেছি, লাস্টে যা জাল মাছি, ইনশাল্লাহ আমাদের স্বপ্ন পূরণ হয়েছে। অবরাত শেষ, আমরা সাগরে গেছি, সাগরে যা মাছ পাইছি, আল্লাহর রহমতে ভালোই মাছ পাইছি। তবে পদ্মা নদীর চাঁদপুর অংশে কাঙ্ক্ষিত ইলিশ সহ অন্যান্য মাছ না পেয়ে হতাশ জেলেরা। এটা জাল টানতেছি কষ্ট করে, মনে মাছ নাই। এই যে 3টা মাছ পাইছি, আমাকে কষ্টকে হারবো। হ্যাঁ, পরে এই যে আঙুর 1 নৌকা খরচ আছে 10,000 টাকা, 12,000 টাকা। এর আগে প্রশাসনের পক্ষ থেকে 4 অক্টোবর থেকে 25 তারিখ পর্যন্ত অভয়াশ্রমগুলোতে মাছ ধরা বন্ধ রাখা হয়। এ সময় নিষেধাজ্ঞা সফল করতে অভিযান পরিচালনা সহ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে করা হয় জেল জরিমানাও। জব্দ হয় বিপুল পরিমাণ জাল ও জাটকা। পাশাপাশি ভিজিএফ এর সহায়তা দেওয়া হয় নিবন্ধিত জেলেদের। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। নতুন বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে বন্যপ্রাণী হত্যার অপরাধে জামিন সুযোগ থাকছে না বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে রাজধানীর আগারগাঁওয়ে বন ভবনে আন্তর্জাতিক মিঠা পানির ডলফিন দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে তিনি কথা বলেন। নিজেরাই নদী দূষণ করে সভ্য জাতি দাবি করা পরস্পর বিরোধী বলেও মন্তব্য করেন তিনি। দেশের 64 জেলায় বন বিভাগকে সহায়তার জন্য স্বেচ্ছাসেবী নেটওয়ার্ক গড়ে তোলা হবে বলেও জানান তিনি। অবশ্যই আনতে হবে। আমরা বন্যপ্রাণী যেটা নতুন ড্রাফট করেছি তাতে আমরা কগনাইজেবল এবং নন বেইলেবল করেছি। আমরা নিরীহ প্রাণীর প্রতি যদি এইরকম নিষ্ঠুর আচরণ করি তাহলে আমাদের কেবলমাত্র যে নদীর পানি দূষণ করলে দূষণ কমানোর সমস্যার সমাধান হবে তা না, আমাদের কিন্তু একই সাথে আমাদের আচরণগত এবং মনস্তাত্ত্বিক পরিবর্তন আনতে হবে। কোনো ব্যক্তি বিশেষ নয়, বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় বিনিয়োগ সহায়তা করে যাবে জাইকা। সকালে রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে তথ্য প্রযুক্তি বিষয়ক অনুষ্ঠানে কথা বলেন জাইকার আবাসিক প্রতিনিধি ইচিগুচি তোমোহিদে। এ সময় মেট্রো রেল, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল ও মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মাণ প্রকল্পে জাপানি সহায়তার কথা উল্লেখ করেন তিনি। অবকাঠামো ছাড়াও ঢাকার বর্জ্য ব্যবস্থাপনাতেও সহযোগিতা করছে জাইকা। আগামীতে তথ্য প্রযুক্তি খাতে দক্ষ মানব সম্পদ তৈরিতে বাংলাদেশের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে কাজ করার কথা জানান জাইকার আবাসিক প্রতিনিধি। বাংলাদেশের উন্নয়নে আমরা জাইকা সবসময় বাংলাদেশের মানুষের পাশে ছিলাম, আছি এবং থাকব। বাংলাদেশের ভবিষ্যৎ গঠনে আমরা একসাথে কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ। ফার ইস্ট লাইফ ইন্স্যুরেন্সের 4.5 কোটি টাকা উদ্ধার ও সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্ত গ্রাহক, কর্মকর্তা ও কর্মচারীরা। দুপুর 12টার দিকে দুদকের প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধনে অংশ নেন ক্ষতিগ্রস্ত শতাধিক মানুষ। তারা অভিযোগ করেন 2000 সাল থেকে 2019 সাল পর্যন্ত গ্রাহকদের অবদানে ফার ইস্ট লাইফের তহবিলে জমা হয় প্রায় 4,000 কোটি টাকা, কিন্তু সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম ও সহযোগী MA খালেক নিজেদের লোক বসিয়ে ভুয়া খরচ কাগজে বিনিয়োগ ও ম্যানেজমেন্ট কারসাজির মাধ্যমে সেই অর্থ আত্মসাৎ করেন। দুদকে 5 দিনের রিমান্ডে থাকা সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামের শাস্তি ও অর্থ উদ্ধারের দাবিতে দুদকে স্মারকলিপি প্রদান করেন তারা। জানাবো দেশের বাইরের খবর। মালয়েশিয়ায় শুরু হয়েছে 47তম আসিয়ান শীর্ষ সম্মেলন। আসিয়ানভুক্ত দেশগুলোর পাশাপাশি যোগ দিয়েছেন চীন, ভারত, জাপান সহ প্রায় 30 দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। অংশ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। সম্মেলনে পূর্ব তিমুর আসিয়ানের 11তম সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত হয়। সম্মেলনের ফাঁকে ট্রাম্পের সভাপতিত্বে থাইল্যান্ড, কম্বোডিয়ার মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষর হয়েছে। স্থানীয় সময় রোববার কুয়ালালামপুর বিমানবন্দরে অবতরণ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বহনকারী বিমান। তাকে স্বাগত জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা।
এ সময় উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় ট্রাম্পকে। পরে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ানের 47তম শীর্ষ সম্মেলনে যোগ দেন মার্কিন প্রেসিডেন্ট। উদ্বোধনী অধিবেশনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি সমঝোতা নয়, বরং সাহসের প্রতীক। মিয়ানমারের সহিংসতা ও মানবিক সংকট প্রশমনে আসিয়ান কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি। 3 দিনব্যাপী সম্মেলনে এবারের মূল আলোচ্য বিষয় বহুপাক্ষিক বাণিজ্য, নতুন অর্থনৈতিক অংশীদারিত্ব এবং কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার লক্ষ্যে যৌথ কৌশল নির্ধারণ। সম্মেলনে আসিয়ানভুক্ত দেশগুলোর পাশাপাশি অংশ নিচ্ছেন যুক্তরাষ্ট্র, চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়ন সহ প্রায় 30 দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। সম্মেলনে এশিয়ার সবচেয়ে ছোট দেশ পূর্ব তিমুর আসিয়ানের 11তম সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত হয়। সম্মেলনের ফাঁকে দীর্ঘদিনের সীমান্ত বিরোধে জড়িত থাইল্যান্ড, কম্বোডিয়ার মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাম্প। দিনটাকে ঐতিহাসিক আখ্যা দেন তিনি। কম্বোডিয়া, থাইল্যান্ড ও মালয়েশিয়ার সঙ্গে বেশ কয়েকটি অর্থনৈতিক চুক্তিও স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে ট্রাম্পের সফর ঘিরে বিক্ষোভ হয়েছে কুয়ালালামপুরে। এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যোগ দেন। মালয়েশিয়ার পর 6 দিনের এশিয়া সফরের অংশ হিসেবে জাপান ও দক্ষিণ কোরিয়া যাবেন ট্রাম্প। এই সফরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকের কথা রয়েছে তার। নাসরিন রুমি, সময় সংবাদ। খেলার খবর। ক্রিকেট ট্যুরিজম সেক্টরে বিসিবির আরও একটি ভিন্নধর্মী উদ্যোগ। লালবাগ কিল্লায় ওয়ানডে ট্রফি উন্মোচনের পর এবার টি-20তেও দেখানো হলো নতুনত্ব। চট্টগ্রামের শতবর্ষী সিআরবির সামনে উন্মোচিত হলো বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টি-20 সিরিজের ট্রফি, যার সামনে দাঁড়িয়ে হাস্যোজ্জ্বল ফটো সেশন করেছেন 2 ক্যাপ্টেন লিটন দাস এবং সেই হোপ। চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন তামিম হোসেন, ক্যামেরা ছিলেন আশরাফুল আলম মামুন। লিটন সেই হোপ, দুজনের চোখে মুখে কৌতূহল। ইতিহাসের সামনে দাঁড়িয়ে যেন থমকে আছেন 2 অধিনায়ক। দুজনেই যেন হারিয়ে গেলেন 100 বছরের ইতিহাসের গভীরে। শুরুটা ঢাকার ঐতিহাসিক লালবাগ কিল্লায়, এবার ইতিহাসের নতুন অধ্যায় চট্টগ্রামে। শতবর্ষী সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং সিআরবির সামনে উন্মোচিত হলো বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টি-20 সিরিজের ট্রফি। চট্টগ্রামের 150 বছরের ঐতিহ্য এই সিআরবি। এক সময় ছিল ব্রিটিশ আমলের প্রশাসনিক কেন্দ্র, তবে সময়ের পরিক্রমায় আজ অনেকটা অন্ধকারে নিমজ্জিত এই ঐতিহাসিক স্থাপনা। লাল ইটের তৈরি ভবনটি ক্রিকেটের ছোঁয়ায় পেল নতুন রং। হাস্যোজ্জ্বল 2 অধিনায়ক দাঁড়ালেন ট্রফি হাতে, হাত মেলালেন একে অপরের সঙ্গে। 1872 সালে ব্রিটিশ শাসন আমলে নির্মিত হয়েছিল এই সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং। ব্যবহার হতো তৎকালীন আসাম বেঙ্গল রেলওয়ের সদর দপ্তর হিসেবে। লাল ইট আর ইউরোপীয় স্থাপত্য শৈলীর মিশ্রণে নির্মিত ভবনটি এক সময় ছিল এই অঞ্চলের রেল প্রশাসনের প্রাণকেন্দ্র। তাই তো রেল ইঞ্জিনের উপর দাঁড়িয়েও ফটো সেশনে অংশ নিলেন 2 ক্যাপ্টেন। সময়ের সঙ্গে এখন বদলে গেছে অনেক কিছু, মানুষের মন থেকেও অনেকটা হারিয়ে গেছে এই ইতিহাসের গল্প। সেখানেই বদল আনতে চাচ্ছে বিসিবি, যে পথ চলায় বোর্ডের সঙ্গে হাত মিলিয়েছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। এমন ভিন্নধর্মী উদ্যোগের পেছন থেকে কাজ করেছেন বিসিবি সহসভাপতি সাখাওয়াত হোসেন। উন্মোচনের প্রতিটা মুহূর্তে লিটনের চোখে ছিল মুগ্ধতার ছাপ। বন্দর নগরীতে এর আগে বহুবার আসলেও এমন ভাবে আসা হয়নি ইতিহাসের এত কাছে। আর সেই হোপ টাইগার অধিনায়কের কাছ থেকে পুরোটা সময় জানার চেষ্টা করেছেন বাংলাদেশের ইতিহাস সম্পর্কে। ক্রিকেট আমাদের গর্ব, ইতিহাস আমাদের অহংকার। এই দুইয়ের মেলবন্ধনই বিশ্বের বুকে দেশের ঐতিহ্যকে তুলে ধরাই বিসিবির অন্যতম লক্ষ্য। ঐতিহাসিক সিআরবি থেকে তামিম হোসেন, সময় সংবাদ, চট্টগ্রাম। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। ফার্মগেটে মেট্রো রেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারী নিহত, চলাচল সাময়িক বন্ধ। তদন্তে 5 সদস্যের কমিটি। আজই চালু হবে দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত। ভোটের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনার তাগিদ বিএনপির, বাধাগ্রস্ত না করার আহ্বান আমির খসরুর। জাতীয় ইস্যুতে একমত থাকলে বাধা তৈরি করতে পারবে না পরাশক্তি, বলছে জামাত। এবং 20 নভেম্বর সৌদি আরব যাচ্ছেন তারেক রহমান। ওমরা পালন শেষে ফিরে যাবেন লন্ডন। দেশের পথে রওনা দেবেন আগামী মাসের শেষে বা ডিসেম্বরের প্রথম দিকে। এই ছিল দুপুরের সময়। এরপর বিকেল 3টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী স্বপ্নব নিবিড়। ধন্যবাদ তামিম। বিকেল 3টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পরই, সঙ্গেই থাকুন সময়ের।
গাজায় আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনীতে কাতারকে যুক্ত করার ইঙ্গিত ট্রাম্পের। দোহায় আল থানির সঙ্গে বৈঠক। যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবার উপত্যকায় ইসরায়েলি হামলা। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে ভূমিকা রাখতে পারে চীন, আশা মার্কিন প্রেসিডেন্টের। মস্কোর ওপর আরও নিষেধাজ্ঞার পথে ইউরোপ। কিয়েভে পুতিন বাহিনীর হামলা। মালয়েশিয়ায় আসিয়ানের শীর্ষ সম্মেলন, যোগ দিয়েছেন জোটের নেতারা। এজেন্ডায় থাকছে বাণিজ্য সহ আঞ্চলিক নানা ইস্যু। পূর্ব তিমুরকে নতুন সদস্য ঘোষণা। যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে ইস্তাম্বুলে পাকিস্তান আফগানিস্তান বৈঠক। সন্ত্রাসবাদ মোকাবিলা নিয়ে আলোচনা। সমঝোতা না হলে ফের সংঘাত শুরুর হুমকি ইসলামাবাদের।